তো এই গল্পে শুরু হয় 1997 সাল থেকে। আমরা জানতে পারি তখন কোরিয়ার অনেকগুলো কোম্পানি প্রফিটে থাকা সত্ত্বেও তারা অনেক দেনার মধ্যে ডুবেছিল, যার মধ্যে একটা কোম্পানি ছিল গুগবো লিডার্স। আসলে তারা ওয়াইন বিক্রি করত আর তাদের একটা প্রোডাক্ট কোরিয়াতে অনেক বেশি ফেমাস ছিল, এই জন্য কোনো কোরিয়ান চাইতো না এই কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাক। আর তখনই আমরা চই নামের একটা লোকে দেখতে পারি যে কিনা কোরিয়ার সবচেয়ে বড় এমবিএ। আসলে সে সোলকোইন নামের একটা ফাইন্যান্সিয়াল গ্রুপে কনসাল্টিং ম্যানেজার হিসেবে ছিল। আসলে চোয়ের কাছে একটা স্পেশাল আইডিয়া আছে যেটাতে সোলকোইন অনেক বেশি ইন্টারেস্টেড, এই জন্য এই কোম্পানির ম্যানেজার মার্ক চইকে এনে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারদের সামনে দাঁড় করিয়ে দেয়। আর এখানে চই জানতো যে এইটাই তার কাছে একটা সুযোগ, এই জন্য সে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করা শুরু করে। সে বলে বর্তমানে কোরিয়াতে অনেকগুলো কোম্পানি ব্যাংকরাপসির কাছাকাছি চলে গিয়েছে, যার মধ্যে গুগবো হচ্ছে স্পেশাল একটা ব্র্যান্ড, কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি অ্যালকোহল কোরিয়াতে খাওয়া হয় আর তাদের ব্র্যান্ডেরই একটা হুইস্কি কোরিয়াতে সবচেয়ে বেশি ফেমাস। তবে এখন এই কোম্পানিটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে হয়তোবা তারা ব্যাংকরাপ্ট হয়ে যাবে। আসলে আমরা জানতে পারি গুগবো কোম্পানির সিইও মার্কোর জন্য এই কোম্পানি এত বড় দেনার মধ্যে ডুবে গিয়েছে। সে আসলে এই কোম্পানিকে এক্সপ্লেন করার নাম করে অনেক বেশি লোন নিয়ে ফেলেছিল, যেগুলো এখন গুগবো কোম্পানি পরিশোধ করতে পারছে না, যেই জন্যই বাধ্য হয়ে তারা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে। এখন হয়তো তারা ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারে। আর এখানে চই তাদের সবাইকে বলে যাতে করে তারা গুগবো কোম্পানিকে অ্যাকোয়ার করার প্রিপারেশন নিয়ে ফেলে। আমরা জানতে পারি এই ক্রাইসিস থেকে বের হতে হলে গুগবোর দরকার 8 বিলিয়ন ওয়ান, কিন্তু এখন এত বড় অ্যামাউন্ট দেওয়ার জন্য পলিটিশিয়ানরাও না করে দিয়েছে। আসলে এগুলো হচ্ছে সেই পলিটিশিয়ান যাদের নির্বাচনী প্রচারণায় ম্যাকো পানির মতো টাকা খরচ করেছিল, কিন্তু এখন তারা তাকে সাহায্য করছে না। আমরা জানতে পারি ম্যাকোর ফিনান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছে বনি নামের একটা লোক, যার উপরে ম্যাকো অনেক বেশি বিশ্বাস করে। অন্যদিকে কোম্পানির এমন খারাপ পরিস্থিতি দেখার পরে মিডিয়াও একটা তামাশা শুরু করেছে, তারাও একটার পর একটা নিউজ করেই যাচ্ছে। তবে আমরা দেখতে পারি ম্যাকো তার ডিরেক্টরদেরকে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা এত সহজে ডুবতে যাচ্ছি না, কারণ আমরা কোরিয়ার টপ কোম্পানি, আমাদেরকে এত সহজে কেউ ডুবাতে পারবে না। আসলে আমরা জানতে পারি এই কোম্পানির সমস্ত লিগ্যাল ব্যাপারগুলো দেখার জন্য ম্যাকো মিয়ং ল ফার্মকে অ্যাপয়েন্ট করেছে। আর মিয়ং ল ফার্মের হেড হচ্ছে কোশি, তবে সে হচ্ছে খুবই লোভী একটা মানুষ। আসলে সে আদালতে ম্যাকোর পক্ষে ফাইট করে ম্যাকোর পক্ষেই রায় নিয়ে আসে, যেই জন্য ম্যাকোর কাছেই কোম্পানির পুরো কন্ট্রোল রয়ে যায়। আর এরপরে কোশি ম্যাকোকে বলে যে আমরা কোর্টের কাছে লোন পরিশোধ করার জন্য 5 বছরের সময় চেয়ে নেব, এই 5 বছর পুরো কন্ট্রোল তোমার কাছেই থাকবে, তবে শুধুমাত্র আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হবে, বাকি যেই টাকাটা সেটা আমরা 5 বছর পরে পরিশোধ করে দেব। তবে ম্যাকো তাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে যদি আমরা 5 বছর পরেও লোন পরিশোধ করতে না পারি তাহলে কি হবে? তখন কোশি তাকে বলে তাহলে যারা ক্রেডিটর রয়েছে তারা ব্যাংকরাপসির মামলা করবে এই কোম্পানির বিরুদ্ধে। তবে কোশি তাকে পরামর্শ দিয়ে বলে যে এত বড় দেনাগুলোকে পরিশোধ করার জন্য তোমার একটা প্রফেশনাল কনসালটেন্সি গ্রুপকে অ্যাপয়েন্ট করা উচিত। আসলে সেই কোম্পানিগুলোর কাছে এত বড় দেনা পরিশোধ করার নানান রকম আইডিয়া থাকে, যার মাধ্যমে তুমি চাইলে খুব সহজেই তোমার সমস্ত দেনা পরিশোধ করে ফেলতে পারবে। এই জন্য এখন একটা প্রফেশনাল কনসালটেন্সি ফার্ম খুঁজে বের করার দায়িত্ব ম্যাকো কোশির উপরেই দিয়ে দেয়। এদিকে চই চলে আসে হংকংয়ে, যেখানে গর্ডেন নামের একটা লোক তাকে ওয়েলকাম করে। আসলে আমরা জানতে পারি সলকিন নামের যেই কোম্পানিতে চই চাকরি করে, এই গর্ডেন নামের লোকটা হচ্ছে সেই একই কোম্পানির হংকং ডিপার্টমেন্টের হেড। আসলে সে কোরিয়ান কালচারের সাথে খুব বেশি পরিচিত। এখানে গর্ডেন চইকে জিজ্ঞেস করে যে কোরিয়ান নাম্বার 1 একটা কোম্পানি যারা এত বেশি প্রফিট কামাচ্ছে, তারা কিভাবে ব্যাংকরাপসির মুখোমুখি চলে আসতে পারে? তখন চই তাকে বলে যে এটা শুধুমাত্র কোরিয়াতেই সম্ভব। আর তখন গর্ডেন তাকে বলে বুকবোর এই দেনা পরিশোধ করার জন্য কনসালটেন্সি ফার্ম হিসেবে আমাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আর এই কাজটা আমরা মিয়ং ল ফার্ম থেকে পেয়েছি, মানে এখন তাদের দেনা পরিশোধ করার সমস্ত পরামর্শ আমাদের থেকে দেয়া হবে। এটা বলে সে চলে যাওয়া শুরু করে। তবে যাওয়ার আগে সে চইকে বলে যায় যে আমি তোমাকে গুগবো পর্যন্ত পৌঁছে দিয়েছি, এখন বাকি প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি তোমাকেই নির্ধারণ করতে হবে। এরপরে যখন সলকিনের মেম্বাররা ম্যাকোর সঙ্গে মিট করতে চলে আসে, তখন ম্যাকো এইটা ভেবে খুবই হ্যাপি হয়ে গিয়েছিল যে একটা আমেরিকান এত বড় কোম্পানি তাদেরকে গাইড করার জন্য রাজি হয়েছে। এই জন্য সে বনিকে বলে যে এই খবরটা নিউজ পেপারে ছড়িয়ে দাও যে আমেরিকান সলকিন নামের একটা কোম্পানি এখন থেকে আমাদেরকে লোন পরিশোধ করার জন্য গাইড করবে। এখানে চই ম্যাকোকে বলে যে আপনাদের লোন পরিশোধ করার জন্য প্রথমেই আপনাদের যে 20টা সাবসিডি কোম্পানি রয়েছে তার মধ্যে 12টা আমরা বিক্রি করে দেব, আর বাকি যেই ছোটখাটো পার্টনার কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে আমরা দেউলিয়া ঘোষণা করে দেব। আর যেহেতু আপনার 8 বিলিয়নের একটা দেনা রয়েছে, এই 8 বিলিয়নের দেনা 5 বছরে পরিশোধ করার জন্য আমাদের প্রায় ট্রিলিয়ন ওয়ান লাগবে। এগুলো শোনার পরে ম্যাকো তাদেরকে বলে যে যদি এখন তোমরা একটা লিগ্যাল এগ্রিমেন্ট করে ফেলো তাহলে সিগনেচারের পরপরই আমরা আমাদের কোম্পানির সমস্ত ফিনান্সিয়াল লিগ্যাল রেকর্ড তোমাদেরকে দিয়ে দেব, যেগুলো অ্যানালাইজ করে তোমরা কাজগুলো করতে পারবে। তবে এগুলো শোনার পরে বনি একটু বেশি শকড হয়ে যায়, কারণ সে চিন্তা করছিল একটা বিদেশি কোম্পানি যাকে আমরা চিনিও না, তাদের কাছে কিভাবে কোম্পানির সমস্ত সিক্রেট ফাঁস করে দেওয়া যেতে পারে, কারণ যদি সিক্রেট লিক হয়ে যায় তাহলে তো বড় একটা সমস্যায় পড়তে হতে পারে। তবে তখন চই তাদেরকে আশ্বস্ত করে বলে যে যদি আমরা সিক্রেট ডাটা না পাই তাহলে আমরা
অ্যানালাইজ করতে পারবো না এবং আপনাদের লোন পরিশোধ করতে আমরা সাহায্য করতে পারবো না। আমরা ডাটাগুলোর প্রাইভেসি অবশ্যই মেনটেন করব এবং আপনাদেরকে ব্যাংক্রাপসির হাত থেকেও রক্ষা করব। আর যেহেতু চই আগে থেকেই জানতো যে ম্যাকো কোনোভাবেই এই কোম্পানির কন্ট্রোল হারাতে চায় না, এই জন্য সে তাকে আশ্বস্ত করে বলে যে কোম্পানির সমস্ত কন্ট্রোল তোমার হাতেই থাকবে। এই জন্য যখনই চই বুকবো কোম্পানির সমস্ত ফিনান্সিয়াল রেকর্ড পেয়ে যায়, তখন সে নতুন প্ল্যানিং করা শুরু করে। এরপরে চই গর্ডেন এবং তার টিম মেম্বারদের সঙ্গে একটা মিটিং করে। এখানে সে তাদের সবাইকে বলে যে আমরা স্টোন ইনভেস্টমেন্ট নামের একটা কোম্পানি এস্টাবলিশ করব এবং সামনের পুরো 5টা বছর এই কোম্পানি কন্টিনিউয়াসলি গুগবোর শেয়ার কিনবে। আসলে আমরা মাত্র 100 মিলিয়ন ওয়ান দিয়ে গুগবোর 30% শেয়ার কিনে ফেলবো। তবে তখন একটা মেয়ে তাকে প্রশ্ন করে যে আসলে এত কম অ্যামাউন্ট দিয়ে গুগবোর মতো এত বড় একটা কোম্পানির কন্ট্রোল আমরা কিভাবে নিব। তখন চৈতাকে বলে আমরা প্রথমে গুগবোর শেয়ার মাটিতে নামিয়ে আনবো। আসলে আমাদের মূল টার্গেট থাকবে মাত্র 10% রেটে গুগবোর শেয়ার কেনা। আমরা মার্কেটের মধ্যে এমন অস্বস্তি সৃষ্টি করব যে জন্য গুগবোর শেয়ার আস্তে আস্তে করে মাটিতে নেমে আসবে, আর তখন আমরা সুযোগ বুঝে শেয়ারগুলো কিনে ফেলবো। এরপরে যখন চই ম্যাকোর মিটিংয়ে যায়, তখন সে ম্যাকোকে পরামর্শ দিয়ে বলে যে গুগবোর কোরিয়ার বাইরে যতগুলো সাবসিডি কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর অনেক শেয়ার বিক্রি করে আমরা বড় একটা অ্যামাউন্ট কালেক্ট করতে পারি। যেমন গুগবোর জাপানের যেই কোম্পানি রয়েছে আমরা চাইলে সেটাকে সেল করে দিতে পারি। আর এই মিটিং করে যখন চই বাইরে চলে আসে, তখন বনি এসে তার সঙ্গে মিট করে বলে যে তোমার উচিত আমার সঙ্গে ফ্যাক্টরিতে একটা ট্যুর দেয়া। তবে যখন বনি এটা বলে সামনে এগিয়ে যায়, তখন চই গর্ডেনকে বলে যে আসলে প্রথমে এই বনিকে বটলের মধ্যে ভরতে হবে, যেটা খুবই সহজ একটা কাজ। এরপরে যখন বনির সঙ্গে চই ফ্যাক্টরিতে ট্যুর দেয়, তখন বনি তাকে তাদের নতুন প্রোডাক্ট টেস্ট করায়। আর এটা টেস্ট করে চই তাকে বলে যে এইটার টেস্ট খুবই ফ্রেশ এবং নতুন মনে হচ্ছে। এটা শোনার পরে তারা সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে রাতের বেলায় বনি সেই প্রোডাক্ট টেস্ট করতে করতেই চইকে বলে যে আসলে সলকিনকে আমরা আমাদের কোম্পানির অ্যাডভাইজার না, বরং আমাদের পার্টনার মনে করি, কারণ সে আমাদের বিপদের সময় সাহায্য করার জন্য এসেছে। তবে তখন চই তাকে জিজ্ঞেস করে যে তুমি এত ইমোশনাল কেন হয়ে যাও, তোমার কোম্পানির দিকে ফোকাস থাকা উচিত না, তুমি তোমার চাকরিটাকে এনজয় করো। তবে তখন বনি তাকে বলে যে আমি কোম্পানিকে অনেক বেশি ভালোবাসি, এই জন্যই আমি চাকরিটা করতে পারছি, আর নয়তো হয়তো এই চাকরিতে আমার মন বসতো না। আর এগুলো শোনার পরে চৈতাকে বলে যে আসলে তোমাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ সেও তার কোম্পানিকে অনেক বেশি ভালোবাসতো। তবে একটা সময় হরতালে তার চাকরি চলে গিয়েছিল, আর এই শখ সহ্য করতে না পেরেই তার মৃত্যু হয়ে গিয়েছিল। এরপরে চৈতাকে বলে যে ঠিক আছে, এখন থেকে আমি গুগবোকে আমার নিজের কোম্পানি মনে করব। আর এইটা শোনার পরে বেচারা বনি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে চইয়ের কথার মানেটা বুঝতে পারেনি। এখন এমন কথাবার্তা বলতে বলতেই চই আর বনি অনেক ভালো বন্ধু হয়ে যায়। তবে আসলে চইয়ের জন্য এই জিনিসগুলো কোনো বন্ধুত্ব ছিল না, তার জন্য এগুলো ছিল প্ল্যানিং এর একটা পার্ট। এরপরে আদালত গুগবোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়, কোম্পানিকে লোন পরিশোধ করার জন্য 5 বছরের সময় দিয়ে দেয়। এই জন্য তারা সবাই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আর যখন ম্যাকো কোম্পানির মাসিক রিপোর্ট চেক করে, তখন সে দেখতে পারে এত ঝামেলার পরেও কোম্পানির সেল 20% বেড়ে গিয়েছিল। তবে তবুও ম্যাকো শ্রমিকদের বেতন না বাড়িয়ে তাদের বেতন 20% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেই ব্যাপারগুলো বনি একেবারেই সহ্য করতে পারছিল না। তবে ম্যাকো চিন্তা করছিল পরের 5 বছর কি হবে। এই 5 বছর কোর্টের রায়ে সে কোম্পানি কন্ট্রোল তো করতে পারবে, কিন্তু 5 বছর পরে যদি লোন পরিশোধ করতে না পারে, তাহলে কি কোম্পানি সেল করে দেয়া হবে। এই সমস্ত ব্যাপারগুলোতে সে একটু টেনশনে ছিল, কারণ এই কোম্পানিটা তার গ্র্যান্ডফাদার বানিয়েছিল, এই জন্য সেই কোম্পানিটাকে নিজের পারিবারিক সম্পত্তি মনে করে। এদিকে চই গুগবোর ক্রেডিটার্সদের লিস্ট বের করা শুরু করে। ক্রেডিটার্স মানে হচ্ছে পাওনাদার, মানে যারা গুগবোকে লোন দিয়েছে। আসলে চই এটা খুব ভালো করেই জানে যে যখন কোম্পানির খারাপ সময় শুরু হয়ে যায়, তখন কোম্পানির শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক হয়ে যায়। আর তখন সে গুগবোর নতুন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারে, যেখানে তারই স্লোগান ব্যবহার করা হয়েছে যে ফ্রেশ অ্যান্ড স্মুথ। এদিকে ম্যাকো একটা নতুন প্ল্যানিং করে ফেলে। আসলে সে একটা নতুন কোম্পানি খুলতে চাইছিল, যেটার মালিক সে বনিকে বানাতে চাইছিল, যাতে করে কেউ সন্দেহ না করে। আর সেই কোম্পানির নাম সে দেবে নোবেল ইনভেস্টমেন্ট। আসলে এটা কাগজে কলমে একটা ফেক কোম্পানি হবে। আর এই কোম্পানি ব্যবহার করে তারা গুগবোর শেয়ারকে বন্ধক রেখে 20 বিলিয়ন ওয়ান এই কোম্পানিতে ট্রান্সফার করবে। আর পরবর্তীতে এই কোম্পানির মাধ্যমে তারা ধীরে ধীরে গুগবোর শেয়ারগুলো কিনবে। তবে এই ব্যাপারটাতে বনি একেবারেই রাজি হতে চাইছিল না। সে জানতো এই ব্যাপারটা পুরোপুরি ইলিগাল, এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়। আর সে চাইছিল 20 বিলিয়ন দিয়ে নতুন কোম্পানি চালু না করে 20 বিলিয়ন দিয়ে কোম্পানির দেনা পরিশোধ করা হোক। তবে এইটা শোনার পরে ম্যাকো অনেক বেশি রাগ হয়ে যায়। এই জন্য সে ইমোশনাল গেম খেলা শুরু করে, কারণ সে জানতো বনি অনেক বেশি ইমোশনাল। এই জন্য সে তাকে বলে যে যখন তোমার মা হসপিটালে ভর্তি ছিল, তখন আমার বাবা তোমার মায়ের অপারেশনের টাকা দিয়েছে, যে জন্য তোমার মায়ের জীবন সেভ হয়েছিল। এখন তুমি আমাকে সাহায্য করে আমার জীবন সেভ করো, কারণ যদি কোম্পানির দেনা পরিশোধ করতে না পারে, তাহলে কোম্পানি আমাদের হাতছাড়া হয়ে যাবে। আসলে যেহেতু এখন কোম্পানির শেয়ারের দাম অনেক কম, এই জন্য আমরা ফেক কোম্পানি বানিয়ে শেয়ারগুলো কিনে রাখতে পারবো। আর যদি আমরা এমনটা না করতে পারি, তাহলে একটা সময় আমরাই দেউলিয়া হয়ে যাব। আসলে কোম্পানির সবচেয়ে বেশি শেয়ার নিজের কাছে রাখার জন্য এটা ছিল ম্যাকোর একটা মাস্টার প্ল্যান। এবারে যখন তারা কোম্পানি বানিয়ে ফেলে, তখন ম্যাকো একদিন বনিকে কল দিয়ে 300 মিলিয়ন ওয়ানের শেয়ার কেনার জন্য বলে দেয়।
এদিকে চই তার পুরো টিমের সঙ্গে মিলে জাপান গুগবোর সমস্ত শেয়ার কেনার কাজ শুরু করে দেয়। সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়েও বলে যে তোমার পোর্শে বিক্রি করে তোমার জাপান গুগবোর শেয়ার কেনা উচিত, কারণ ভবিষ্যতে এটা অনেক বেশি লাভ দেবে। এরপরে সন্ধ্যাবেলায় যখন চই গিয়ে ম্যাকোর সঙ্গে আড্ডা দেওয়া শুরু করে, তখন চই তাকে বলে যে তুমি আসলে সবসময় বকবক করতেই থাকো, তোমার সমস্ত পেটের কথা তুমি বের করে দাও, এই জন্যই তুমি একজন লুজার। তবে তখন বনি তাকে বলে যে আসলে আমার মনটা পরিষ্কার, আমার মনের মধ্যে যেটা থাকে সেটা আমার মুখে থাকে, এই জন্যই আমি সবসময় বকবক করি। তবে তখন একটা নিউজ চলে আসে যেখানে বলা হচ্ছিল গুগবো কোম্পানির চেয়ারম্যান ম্যাকো গলফ ক্লাবে ইললিগাল বেটিং করার সময় ধরা পড়েছে। একদিকে কোম্পানি বড় একটা দেনার মধ্যে ডুবে আছে, অন্যদিকে তার চেয়ারম্যান কোম্পানির টাকায় ফুর্তি করে বেড়াচ্ছে। আর যখন বনি এই নিউজটা দেখতে পারে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। এই জন্য পরদিন সকালবেলা কোম্পানির ওয়ার্কাররা কোম্পানির সামনে আন্দোলন করা শুরু করে। আসলে তারা বলছিল ম্যাকোকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ প্রথমত সে কর্মীদের বেতন 20% কমিয়ে দিয়েছে, অন্যদিকে সে এই কোম্পানির টাকা দিয়ে গিয়ে ফুর্তি করছে। আর এই ব্যাপারগুলোর জন্যই তারা প্রোটেস্ট করছিল। তবে ম্যাকোর এই সমস্ত ব্যাপারে একেবারেই চিন্তা ছিল না, কিন্তু বেচারা বনি গিয়ে কর্মচারীদেরকে বোঝানো শুরু করে। তবে দূর থেকে যখন ম্যাকো এই জিনিসগুলো দেখতে পারে তখন সে চইকে বলে যে আসলে বনি হচ্ছে একটা বোকা, সে এত ছোটখাটো মানুষের সাথে গিয়ে কথাবার্তা বলছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে চই চিন্তা করছিল যে একদিকে হচ্ছে লোবি আর বিলাসের চেয়ারম্যান, আর অন্যদিকে হচ্ছে বেকুব ফিনান্সিয়াল ম্যানেজার, তারা দুজন মিলে কোম্পানি একদিন ডুবিয়েই ছাড়বে। এরপরে যখন চই হংকংয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে তখন তার সাথে মিট করতে বনি চলে আসে। বনি তাকে বলে যে তুমি এখানে এসেছো, আমার অনেক ভালো লেগেছে। তবে তখন চই তাকে বলে যে তোমার কিভাবে ভালো লাগলো, আমি তোমার কোম্পানির কতগুলো সাব কোম্পানি সেল করে দিলাম। তবে তখন বনি বলে যে হ্যাঁ তুমি সেল করেছো, তবে আমাদের আসল কোম্পানিকে বাঁচানোর জন্য। আর বনির এমন অথেন্টিক কথাবার্তা শোনার পরে চই ভেতরে ভেতরে গিল্টি ফিল করা শুরু করে। এরপরে 5 বছর পার হয়ে যায়। এখন আমরা 2003 সালের সময় দেখতে পারি। আমরা দেখতে পারি কোম্পানির চেয়ারম্যান ম্যাকো এখন পর্যন্ত বিলাসিতায় ব্যস্ত ছিল, অন্যদিকে কোম্পানির লোন পরিশোধ করার ডেট অলরেডি ক্রস করে ফেলেছে। অন্যদিকে সিদ্ধান্ত নেওয়া হয় জাপান গুগবোকে ওসাকা বিয়ার নামের একটা কোম্পানির কাছে সেল করা হবে, আর সেখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে লোন পরিশোধ করা হবে। তবে ওসাকা বিয়ার আপাতত এই ডিলটাকে পেন্ডিংয়ে রেখেছে, আর লোন পরিশোধ করার জন্য আদালত থেকে গুগবোকে মাত্র 3 দিনের সময় দেওয়া হয়েছে। আর বেচারা বনি যে কিনা ওসাকা বিয়ারের সঙ্গে ডিল ফাইনাল করার জন্য এসেছে, সে খুবই টেনশনের মধ্যে ছিল। তবে তখনই ওসাকা বিয়ারের চেয়ারম্যান বনিকে বলে যে আমরা আসলে আপনাদের জাপান গুগবো না, বরং সলকিন নামের একটা কোম্পানি কিনতে ইন্টারেস্টেড। আসলে তখন আমরা জানতে পারি যে এই সমস্ত ব্যাপারটা চোয়ের একটা প্ল্যান ছিল। আসলে চোই এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে যদি জাপান গুগবোকে সেল করা না যায় তাহলে তার প্যারেন্ট কোম্পানি কোরিয়াতে দেনা পরিশোধ করতে পারবে না। এই জন্য এই কোম্পানির উপর একটা প্রেশার চলে আসবে। আর যেহেতু সলকিন অলরেডি তাদের অনেক বেশি শেয়ার কিনে বসে আছে, এই জন্য ম্যাক্সিমাম শেয়ারের মালিক হওয়ার জন্য সলকিন তাদের উপরে প্রেশারাইজ করে তাদের থেকে কোম্পানির দখল নিয়ে নেবে। তবে তখন ওসাকা বিয়ারের লোকজন জানতে পারে যে আসলে যেই কোম্পানি তারা কিনতে চাচ্ছে সেটার প্রাইস 30% বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য তারা রাগ হয়ে ফাইনালি জাপান গুগবোই কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর যখন এখানে তারা ডিল সাইন করতে যাচ্ছিল তখনই তারা একটা মেসেজ পেয়ে যায়। তারা জানতে পারে যে স্টোন ইনভেস্টমেন্ট নামের হংকংয়ের একটা কোম্পানি কোরিয়ার গুগবো কোম্পানির উপরে একটা কেস ফাইল করেছে যে জাপান গুগবোকে তারা তাদের কনসার্ন ছাড়া বিক্রি করতে পারবে না, কারণ জাপান গুগবোর 30% শেয়ারের মালিক হচ্ছে স্টোন ইনভেস্টমেন্ট কোম্পানি। আর এটা শোনার পরে ওসাকা বিয়ার রাগের মাথায় ডিল ক্যান্সেল করে সেখান থেকে চলে যায়, কারণ যেই কোম্পানির মালিকানা নিয়েই কেস চলছে সেই কোম্পানি কে কিনতে চাইবে। আর যখন তারা এখান থেকে চলে যায় তখন বনি জানতে পারে এই স্টোন ইনভেস্টমেন্ট আর অন্য কেউ না, বরং সলকিনেরই একটা কোম্পানি। আসলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সলকিন তাদের পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আর যখন এই ব্যাপারটা ম্যাকও জানতে পারে তখন সে বনির উপরে অনেক বেশি রাগ হয়ে যায়, আর তাকে সে বলে যে যাও আরও বেশি চোয়ের সাথে বন্ধুত্ব করো। আসলে তারা আমাদেরকে শুধুমাত্র ধোকাই দিয়েছে, তাদের প্ল্যানিংটা আগে থেকেই পরিষ্কার ছিল। আসলে তাদের পরামর্শে তারা জাপান গুগবোর যেই শেয়ার বটম প্রাইসে বিক্রি করে দিয়েছিল সেই সমস্ত শেয়ারগুলো তাদের আন্ডারের একটা কোম্পানি মানে স্টোন ইনভেস্টমেন্ট নামের একটা কোম্পানি কিনে নিয়েছে। তবে এখন ম্যাকো বুঝতে পারছিল না যে আসলে এই স্টোন ইনভেস্টমেন্ট তাদের উপরে কেস করে কি হাসিল করতে চায়, মানে তারা কি তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে কোম্পানির পুরো কন্ট্রোল তাদের কাছে নিতে চায়। এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করেই ম্যাকো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। যেহেতু চই খুবই স্মুথলি গলা কেটে দিয়েছিল এই জন্য বনিও অনেক বেশি শক হয়েছিল। এরপরে বনি যখন চইয়ের সাথে গিয়ে মিট করে তখন চই তাকে বলে যে আসলে তোমাদের কোম্পানি 1.7 ট্রিলিয়নের দেনা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। যেই সলকিন কোম্পানিকে তোমরা হায়ার করেছিলে তোমাদেরকে ব্যাংক্রাপসির হাত থেকে বাঁচানোর জন্য, সেই সলকিন কোম্পানি আজকে তোমাদের বিরুদ্ধে মামলা করেছে, কারণ তারা তোমাদের কোম্পানির ব্যাংক্রাপসি চায়। আর এগুলো শোনার পরে বনি তাকে বলে যে আসলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তুমি এভাবে গলা চেপে ধরবে সেই জিনিসটা আমি কখনো কল্পনাও করিনি। তবে তখন চই তাকে বলে স্টোন ইনভেস্টমেন্ট নামের কোম্পানি তোমাদের শেয়ারগুলো কিনেছে আর সলকিন তাদের শেয়ারগুলো কিনেছে। এইটাকে রিভার্স ইনভেস্টমেন্ট ইঞ্জিনিয়ারিং বলে। সো এখানে আমার করার মতো কিছুই নেই। তাছাড়া এখান থেকে তুমি একটা শিক্ষা তো অবশ্যই পেয়েছো।
ডোন্ট লাভ ইউর কোম্পানি। তবে বনি তাকে স্পষ্ট করে বলে যে আমাদের ভাষায় এটাকে বিশ্বাসঘাতকতা বলে। দেখবে আজকে যেই অস্ত্র তুমি আমার বিরুদ্ধে চালিয়েছো সেই অস্ত্র অন্য কেউ অন্য কোনো দিন তোমার বিরুদ্ধে চালাবে। আমি গুগবোকে কখনোই ব্যাংক্রাফট হতে দিব না, আমি এটাকে যেই কোনো ওয়েতে বাঁচিয়েই রাখবো। এরপরে সলকিন কোম্পানি এই সাকসেসের জন্য এনজয় করা শুরু করে আর গর্ডেন এই সমস্ত ক্রেডিট চইকে দিয়ে দেয়। আর চই এখন খুব ভালো করেই জিনিসটা জানতো যে এখন গুগবোর সঙ্গে তাদের আইনি লড়াই শুরু হবে। এদিকে কোশি ম্যাকোকে বলে যে এখন সলকিন এবং অন্য ক্রেডিটাররা চাইবে যাতে করে গুগবো দেউলিয়া হয়ে যায়, আর কিছু কিছু ক্রেডিটার চাইবে যাতে করে গুগবো থেকে যায়। এই জন্য আদালতে এই দুই গ্রুপের মধ্যে ফাইট হবে, যাদের সংখ্যা বেশি থাকবে আদালত তাদের পক্ষেই রায় দেবে। তবে তখন ম্যাকো তাকে বলে সলকিনের বিরুদ্ধে এই বেসিসে মামলা করা হোক যে তারা আমাদের সিক্রেট ডকুমেন্ট নিয়ে আমাদের সঙ্গে বেইমানি করেছে। তবে তখন কোশি তাকে বলে এটার কোনো প্রমাণ নেই, কারণ গুগবোর শেয়ার সলকিন কিনেনি, বরং গুগবোর শেয়ার কিনেছে স্টোন ইনভেস্টমেন্ট নামের কোম্পানি। এখন ম্যাকো এই জিনিসটাতে অনেক বেশি রাগ হয়েছিল যে চইকে সলকিন পাঠিয়েছিল 5 বছর এখানে কাজ করার জন্য, আর বেকুব বনি তাকে বুঝতে পর্যন্ত পারেনি। তবে তখন কোশি তাকে বুঝিয়ে বলে যে গুগবো হচ্ছে কোরিয়ার বেস্ট কোম্পানি, এই জন্য কেউ চাইবে না এই কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাক। আর এই জন্য ম্যাকো বনিকে অর্ডার দিয়ে বলে দেয় যাতে করে নোবেল ইনভেস্টমেন্ট কোম্পানির আন্ডারে বনি গুগবোর 10 মিলিয়ন ওয়ান সমপরিমাণ শেয়ার কিনে ফেলে। এরপরে ম্যাকো ও বনি মিলে সেভ গুগবো নামের ক্যাম্পেইন রান করা শুরু করে, যেখানে তারা বিভিন্নভাবে সবাইকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করছিল। তবে অন্যদিকে চই গ্লোবাল ব্যাংকের সঙ্গে মিট করে তাদেরকে ইনফ্লুয়েন্স করে তাদের পক্ষে আনার ট্রাই করে। আসলে গ্লোবাল ব্যাংক হচ্ছে সেই কোম্পানিগুলোর মধ্যে একটি যারা গুগবোর কাছে ট্রিলিয়ন ওয়ান পায়। এরপরে চই ক্রেডিটারদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে ম্যাকোর মতো একটা বিলাসী চেয়ারম্যানের জন্য এত বড় একটা কোম্পানি, যেটা কোরিয়ার নাম্বার 1 কোম্পানি, যারা এত বেশি প্রফিট করছে, তারা আজকে ব্যাংক্রাফটসির কাছে এসে দাঁড়িয়েছে। তবে পরবর্তীতে এই ক্রেডিটারদের সঙ্গে মিটিং করে বনি তাদেরকে বলে যে আসলে সলকিন আমাদেরকে পরামর্শ দিয়েছিল জাপান গুগবোকে সেল করে দেওয়ার জন্য, আর যখন আমরা সেল করতে গিয়েছিলাম তখন তারাই আমাদেরকে বাধা দিয়েছে। আসলে তারা আমাদের শেয়ারের প্রাইস ইচ্ছা করে নিচের দিকে নামিয়ে একটা ফেক কোম্পানি বানিয়ে আমাদের শেয়ারগুলো লো প্রাইসে কিনে নিয়েছিল, যেটা সবচেয়ে বড় প্রতারণা। এরপরে যখন ক্রেডিটারদের থেকে ভোট নেওয়া হয় তখন জানা যায় 39% ক্রেডিটার চায় যাতে করে কোম্পানিকে দেউলিয়া করে দেওয়া হয় এবং 61% ক্রেডিটার চায় যাতে করে কোম্পানিকে দ্বিতীয় আরেকটা সুযোগ দেওয়া হয়। এখন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই যখন রাতে চই ডিনার করছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট ডোজো তাকে বলে যে যদি তুমি এই কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারো তাহলে কোম্পানি তোমাকে বড় অ্যামাউন্টের একটা বোনাস দেবে, তাছাড়া কোরিয়ান ব্রাঞ্চের হেডও তোমাকে বানিয়ে দেওয়া হবে। তবে তখন চই গর্ডনকে বলে যে ম্যাকো কোম্পানির অনেক টাকা পলিটিশিয়ানদেরকে তাদের ইলেকশনের সময় ডোনেট করে, আমরা এই ব্যাপারটাকে ইস্যু করে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করাতে পারি, আর যখন সে অ্যারেস্ট হয়ে যাবে তখন বাকি যেই ক্রেডিটাররা রয়েছে তারা খুব সহজেই আমাদের সাইডে চলে আসবে। তবে তখন চইয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে যদি সেই ক্রেডিটারদের লিস্ট আমাদেরকে খুঁজে বের করতে হয় তাহলে আমাদেরকে তাদের ল অ্যাডভাইজার কোসির সঙ্গে গিয়ে মিট করতে হবে আর তাকে আমাদের সাইডে আনতে হবে। গর্ডেনেরও এই আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয়, এই জন্য সে এই কাজটা করার সিদ্ধান্ত নেয়। তবে চই তাকে বলে যে এটা হচ্ছে ইলিগাল, কিন্তু গর্ডেন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে যদি তুমি উইন করতে চাও তাহলে তোমার কাছে অন্য কোনো রাস্তা নেই। তো এরপরে চই গিয়ে কোশির সঙ্গে মিটিং ফিক্স করে, আর কোশি যখন জানতে পারে সলকিনের মতো একটা বড় ইন্টারন্যাশনাল কোম্পানি তার সঙ্গে হাত মিলাতে চাই তখন সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তবে চই তাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলে যে আসলে এই ব্যাপারটা লিগালি পসিবল না, কিন্তু তখন কোশি তাকে বলে যে আসলে এটার জন্য আমাদেরকে ল ব্রেক করতে হবে না, আমরা শুধুমাত্র লকে একটু বাকিয়ে দেব। আসলে আমাদের বিরুদ্ধে আমাদেরই একটা পাপেট ল ফার্ম এই কেসটা লড়বে, মানে দুই দিক থেকে সলকিনই কেসটা লড়বে। তবে তখন চৈতাকে বলে যে কিন্তু এটা তো বেইমানি। কিন্তু এইটা শোনার পরে কোশি তাকে বলে যে তুমিও তো গুগবোর সঙ্গে এইটাই করেছিলে, আসলে আমরা কি করলাম না করলাম এতে কিছুই যায় আসে না, কোর্ট কি সিদ্ধান্ত নিল সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা এমন করে কোর্টের সঙ্গে খেলবো যাতে করে কোর্ট আস্তে আস্তে করে গুগবোকে ব্যাংক্রাফটসির দিকে ধাক্কা দিয়ে দেয় আর আস্তে আস্তে করে গুগবো তোমার পকেটে চলে আসে। তো এরপরে যখন কেস কোর্টে তোলা হয় তখন আমরা দেখতে পারি গুগবোর উকিল আদালতকে বলে যে আসলে গুগবো হচ্ছে একটা প্রফিট মেকিং কোম্পানি, এই জন্য এটাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত, কারণ যদি গুগবোকে ব্যাংক্রাফট করে দেওয়া হয় তাহলে এটার প্রভাব সরাসরি এর এমপ্লয়ীদের উপরে পড়বে, তাছাড়া এত বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে। তবে তখন সলকিনের উকিল উঠে বলে যে হ্যাঁ আমরা জানি গুগবো প্রফিট মেকিং কোম্পানি, গুগবোর শ্রমিকরা, ক্রেডিটার্সরা, এমনকি দেশের সমস্ত মানুষ চায় গুগবোকে আরও একটা সুযোগ দেওয়া হোক। তবে গুগবো তখনই ঘুরে দাঁড়াতে পারবে, মানে এই পুরো প্রসেসটা তখনই সফলভাবে কাজ করবে যখন গুগবোর বর্তমান ম্যানেজমেন্টকে সরিয়ে ফেলা হবে, আর এটার জন্য ব্যাংক্রাফটসি করা খুবই জরুরি, কারণ বর্তমানে গুগবোর যে চেয়ারম্যান আছে সে খুবই বিলাসী একটা মানুষ, আর সে গুগবোর টাকা দিয়ে নিজের বিলাসী স্বপ্ন পূরণ করে, এমনকি গুগবো যেই প্রফিট ইনকাম করে দেয় সেই ইনকাম সে শ্রমিকদের কাছ পর্যন্ত পৌঁছায় না।
তাছাড়া ম্যাকোর বিরুদ্ধে ইনভেস্টিগেশনও করা হচ্ছে। তাছাড়া আমরা এটাও জানতে পেরেছি যে ম্যাকো গুগবোর টাকা দিয়েই গুগবোর শেয়ারগুলো কিনছে, মানে যেটা একরকম একটা ফ্রডিং। এখনও যদিও এটা প্রমাণ হয়নি, তবে এটা খুব শীঘ্রই প্রমাণ হয়ে যাবে। তবে এইটা শোনার পরে কোর্টে বসে থাকা ম্যাকো সেখান থেকে উঠে চলে আসে। আর যখন তার পেছন পেছন বনিও বাইরে আসে, তখন ম্যাকো তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। কারণ এই ব্যাপারটা শুধুমাত্র বনি জানতো, অথবা সেই ল ফার্মের কোশি জানতো। হয়তোবা বনি তার সঙ্গে বেমানি করেছে, নয়তো সেই কোশি তার সঙ্গে বেমানি করেছে। এই জন্য সে বনির উপরে অনেক বেশি চিল্লাচিল্লি করে আর তাকে বলে যে তুমি কোশির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে যত দ্রুত সম্ভব কোর্টে এনে হাজির করো। আর যদি তুমি এটা করতে না পারো, তাহলে কাল থেকে অফিসে আসার দরকার নেই। আর আমরা দেখতে পারি দূরে দাঁড়িয়ে থাকা চই এই সমস্ত ব্যাপারগুলো দেখছিল। এরপরে যখন বনি অফিসে ব্যাক করে, তখন সে জানতে পারে কোশি তাদের সাথে বেইমানি করেছে। সেই সলকিনের উকিলকে সমস্ত তথ্যগুলো দিয়েছিল। তবে আসলে তার কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, এই জন্য সে কিছু করতেও পারতো না। এই জন্য সে খুবই ডিপ্রেস হয়ে তার রেজিগনেশন লেটার টেবিলের উপরে রেখে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সে খুবই আপসেট হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। আর তখন সে চইকে কল দিয়ে বলে যে আসলে যদি কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যায়, তাহলে কোম্পানিতে চাকরি করা হাজারো শ্রমিকের চাকরি চলে যাবে। অন্তত তাদের কথা তো চিন্তা করো। তোমরা কোম্পানি টেক ওভার করে কোনোভাবেই কোম্পানি চালাতে পারবে না। তোমরা কোম্পানিকে টুকরো টুকরো করে বিক্রি করে দেবে। আসলে এমন করে কোনো লাভই হবে না। তবে তখন চৈতাকে বলে যে টাকা কামানোর অধিকার সবারই আছে। তবে এটা শোনার পরে বনি একটু বেশি রাগ হয়ে থাকে, বলে যে এটাকে টাকা কামানো বলে না, এটাকে মার্ডার করা বলে। আসলে তুমি কোম্পানির সাথে কত বড় বেইমানি করেছো, সেই ব্যাপারটা তুমি একটু নীরবে বসে চিন্তা করো। তবে এরপরে পরদিন সকালবেলা যখন চই ঘুম থেকে ওঠে, তখন সে নিউজে শুনতে পারে বনি কোম্পানির ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করার ট্রাই করেছে। এটা শোনার পরে সে পুরোপুরি শক্ত হয়ে যায়। এদিকে সলকিনের ম্যানেজমেন্ট টিম গুগবোকে বেচার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু করে দেয়। আসলে তাদের মনে হচ্ছিল এটা হচ্ছে স্বর্ণের সেই হাঁসের ডিম, এই জন্য তারা যত দ্রুত সম্ভব এটাকে সেল করতে চাইছিল। আর এখানে চই তাদেরকে বলে যে যদি আমরা গুগবোকে 2 বিলিয়নে সেল করতে পারি, তাহলে আমাদের 600% লাভ হবে। তবে আমরা দেখতে পারি মার্ক 3 বিলিয়নে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এরপরে মার্ক চইকে বলে যে এই কোম্পানিটা সেল করার পরে তোমাকে বড় অ্যামাউন্টের একটা প্রাইজ মানি দেওয়া হবে। আর তাছাড়া আমাদের কোরিয়ান ব্রাঞ্চের হেড তোমাকে বানিয়ে দেওয়া হবে। আর এটা শোনার পরে গর্ডেন তাদের সবাইকে বলে যে এই ছেলেটা আগামী কয়েক বছরের মধ্যে কোরিয়ার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোকে সেল করে ফেলবে। যদিও চইকে নিয়ে সবাই প্রাউড ফিল করছিল, তবে চই তার নিজের উন্নতিতেই হ্যাপি ছিল না, কারণ তার জন্য তার বন্ধু সুইসাইড অ্যাটেম্প করেছে। এদিকে হসপিটালের ডক্টর ম্যাকোকে বলে যে বনির চোখের অপারেশন যত দ্রুত সম্ভব করতে হবে, নয়তোবা যে কোনো সময় সে অন্ধ হয়ে যেতে পারে। তবে তখন ম্যাকো বনিকে জিজ্ঞেস করে যে যদি তুমি ছাদ থেকে লাফ দিয়ে মারা যেতে, তাহলে আমাদের নোবেল ইনভেস্টমেন্ট কোম্পানির কি হতো, যেখানে গুগবোর 300 মিলিয়নের শেয়ার আছে। এটা শোনার পরে বনি এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার বস আসলে তাকে নিয়ে চিন্তিত না, বরং তার টাকা পয়সা নিয়ে চিন্তিত। তবে বনি তাকে শুধু একটা কথাই বলে যে যদি আমরা কেসটা উইন করে ফেলি, তাহলে কোনো কর্মচারীকে জব থেকে প্লিজ বের করো না। এখন পর্যন্ত 50%-এরও বেশি ক্রেডিটার চাইছিল, যাতে করে গুগবো ব্যাংক্রাপসির মুখোমুখি না হয়। এই জন্য চই বনিকে কল দিয়ে বলে যে আসলে তোমাদের লয়ার কোশি যে তোমাদের সাথে বেইমানি করেছে আর সমস্ত ক্রেডিটারদের তালিকা আমাদের লয়ারকে দিয়ে দিয়েছে, সেই ব্যাপারটার প্রমাণ তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে, সেটাকে কোর্টে সাবমিট করে দিও। এরপর আমরা দেখতে পারি চই লুকিয়ে সলকিনের লয়ারের অফিসে গিয়ে সেখান থেকে ক্রেডিটারদের লিস্ট বের করে নিয়ে আসে। আর সেই লিস্ট সে কোশির অফিসের ফ্যাক্স মেশিন থেকে সোজা সলকিনের লয়ারের ফ্যাক্স মেশিনে পাঠিয়ে দেয়, যাতে করে দেখে এমনটা মনে হয় যে আসলে কোশি গুগবোর সাথে বেইমানি করে সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো সলকিনের উকিলের কাছে ট্রান্সফার করছিল। এরপরে কোশি চইয়ের সঙ্গে মিট করে বলে যে যদি তুমি সলকিনের কোরিয়ান ব্রাঞ্চের হেড হয়ে যাও, তাহলে তোমাদের সমস্ত লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার দায়িত্ব তুমি আমাদের কোম্পানিকে দিয়ে দিও। তবে এটা শোনার পরে চৈতাকে বলে যে তুমি গুগবোর সঙ্গে যত বড় বেইমানি করেছো, এত বড় বেইমানি দেখার পরে কোনোভাবেই আমার মনে হয় না আমি তোমাকে আমার লয়ার হিসেবে অ্যাপয়েন্ট করব। তবে তখন কোশি তাকে বলে যে বেইমানি তো তুমিও করেছো, আসলে তুমি যেই বেইমানি করেছো আমি ঠিক একই বেইমানি করেছি। বিজনেস করতে গেলে বেইমানি ম্যাটার করে না, কারণ বিজনেসে ইথিক্সের কোনো দাম নেই, বিজনেস হচ্ছে টাকার খেলা। তো এরপরে পরদিন কোর্টে গুগবোর লয়ার সেই ক্রেডিটারদের লিস্টটাকে শো করে আর সে বলে যে আসলে এটা গুগবোর লয়ার কোশির ফ্যাক্স মেশিন থেকে সলকিনের লয়ারের ফ্যাক্স মেশিনে পাঠানো হয়েছিল, যেখানে তাদের দুজনেরই ফ্যাক্স নাম্বার রয়েছে। আর এই ক্রেডিটারদের লিস্টের উপরে ভর করে সলকিন সমস্ত ক্রেডিটারদেরকে তাদের পক্ষে টানার ট্রাই করছে। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো সামনে চলে আসে, তখন গুগবোর কেস অনেকটা স্ট্রং হয়ে যায় আর সলকিন আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়। এরপরে চই বনির বাসায় এসে বনির সঙ্গে মিট করে আর তাকে সে জিজ্ঞেস করে যে তুমি আসলে সুইসাইড করার ট্রাই কেন করেছিলে। তখন বনি তাকে বলে যে আমি আমার জবের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলাম যে জন্য আমার ফ্যামিলি আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এখন আমি সেই জবেই ফেল করেছি। যদি এই জবও আমার হাত থেকে চলে যায়, তাহলে আসলে আমার হাতে থাকবেটা কি? আমার বেঁচে থাকার কোনো কারণ আমি দেখি না। তবে এটা শোনার পরে চই তাকে বলে যে তুমি সবসময় জব নিয়ে এত ইমোশনাল হও কেন? জব হচ্ছে টাকা কামানোর একটা ওয়ে, এটা ভালোবাসার কোনো জিনিস না।
কিছুদিন পরে যখন আমি সলকিনের কোরিয়ান ব্রাঞ্চের হেড হয়ে যাব তখন সেখানে আমি তোমাকে খুবই বড় পোস্টে একটা চাকরি দিয়ে দিব। তখন বনি তাকে বলে যে তুমি হয়তোবা আমার সততা দেখে আমাকে জব অফার করছো, কিন্তু তোমার মধ্যে যে হীনতা লুকিয়ে আছে, তুমি যে কত বড় বেইমান, সেই ব্যাপারগুলো জানার পরে আমি তোমার জব প্রত্যাখ্যান করছি। তবে তখন চৈ তাকে বলে যে টাকার বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ কখনোই উইন করতে পারেনি। এরপরে চৈ তাকে একটা পিকচার দেখায় যেখানে চৈয়ের সঙ্গে হাইকোর্টের জজ আর তাদের লয়ার কোশি ছিল। এখন চৈ তাকে বলে যে আসলে যদি এই পিকচারটা লিক হয়ে যায় তাহলে সবাই জানতে পারবে যে জজও সলকিনের জন্যই কাজ করে, আর তোমাদের লয়ার তো অলরেডি কাজ করছেই। তবে সমস্যা হচ্ছে যদি এই পিকচারটা লিক হয়ে যায় তাহলে আমাকে সন্দেহের চোখে দেখা শুরু হয়ে যাবে। এই জন্য এই পিকচারটা কোনোভাবে লিক করা যাবে না। এটাকে শুধুমাত্র জজকে ব্ল্যাকমেইল করার জন্য ইউজ করবে, এটাকে কোনোভাবেই কোর্টে পেশ করার ট্রাই করবে না। তবে তখনই নিউজ চলে আসে ম্যাকোকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সে কোম্পানির বড় একটা অ্যামাউন্ট সরিয়ে ফেলার চেষ্টা করছিল। এরপরে বনি সোজা চোয়ের সঙ্গে জেলে গিয়ে মিট করে তাকে চোয়ের দেয়া সেই পিকচারটা দেখায় আর তাকে বলে যে এইটার মাধ্যমে আমরা জজকে ব্ল্যাকমেইল করে আমাদের ফেভারে রায় নিয়ে আসতে পারবো। তবে আমরা দেখতে পারি ম্যাকো তার কোনো কথা না শুনে এই পিকচারটা তার উকিলকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে পরদিন যখন কোর্ট চালু হয় তখন এই পিকচারটা দেখিয়ে জজের উপরেই কোয়েশ্চেনিং করা হয়। এখানে বলা হয় যে যদি জজই কোম্পানির সঙ্গে মিলিত থাকে তাহলে কিভাবে জজ সঠিক রায় দিবে, এই জন্য এই জজকে কেস থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এগুলো দেখার পরে গর্ডন ক্লিয়ারলি বুঝতে পারে এটা চোয়ের কাজ। এই জন্য সে চৈকে গিয়ে জিজ্ঞেস করে যে আসলে তোমার মাথার মধ্যে চলছেটা কি, তুমি আসলে কি করার চেষ্টা করছো। তখন চৈ ব্যাপারটাকে অন্যরকম করে প্রেজেন্ট করার ট্রাই করে। সে তাকে বলে যে আমরা ম্যাকোকে অ্যারেস্ট করিয়েছি যাতে করে কেউ মনে করতে না পারে যে ব্যাপারগুলো আমরা কন্ট্রোল করছি, এই জন্যই আমি এই জিনিসটাকে লিক করে দিয়েছি, এটা আমার প্ল্যানিংয়েরই একটা পার্ট ছিল। তবে গর্ডনও তাকে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে জজের সাথে বেইমানি করার মাসুল অনেক বড় আকারে দিতে হবে, কারণ সে পলিটিশিয়ানদের খুবই স্পেশাল একজন লোক। এরপরে জজ পরিবর্তন করে দেওয়া হয় আর এই লেডি রায় দিয়ে বলে যে যেহেতু গুগবোকে সুযোগ দেওয়ার পরেও তারা দেনা পরিশোধ করতে পারেনি, এই জন্য গুগবোর বিরুদ্ধে রায় চলে গিয়েছে, গুগবোকে সে ব্যাংকরাপ্ট ঘোষণা করে দেয়। তবে এইটা শোনার সঙ্গে সঙ্গে এখানে থাকা সমস্ত কর্মচারী অনেক বেশি চিল্লাচিল্লি করা শুরু করে। আমরা দেখতে পারি এগুলোতে বনি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। এরপরে চৈ গিয়ে বনির সঙ্গে মিট করে তাকে বলে যে আসলে কোম্পানি হচ্ছে টাকা কামানোর একটা ওয়ে, এখানে ভালোবাসার কোনো জায়গা নেই। হয়তোবা কোম্পানিটা আজকে ডুবে গেছে, তবে তুমি এখনো জীবিত আছো, তুমি এখনো ডুবোনি। এখন এত বড় একটা ভিক্টরির জন্য যখন রাতে সলকিনে সবাই পার্টি করছিল তখন এইবার গর্ডন এই পুরো জিনিসটার ক্রেডিট চৈকে না দিয়ে সোজা কোশিকে দিয়ে দেয়। এটা শোনার পরে চৈ পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এরপরে কোশি তাদের সবাইকে বলে যে এখন গুগবোকে বেস্ট প্রাইজে সেল করার দায়িত্ব তার কোম্পানিকে দেওয়া হয়েছে আর এই কাজটা সে খুবই সফলভাবে শেষও করবে। এরপরে যখন চৈ ওয়াশরুমে চলে আসে তখন জজ এসে তাকে অ্যারেস্ট করে ফেলে। আসলে জজ তার উপরে ধারা দিয়েছিল, সে জজের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করেছে এবং জজকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে এগুলো দেখার পরে চৈ এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই সমস্ত কাজটা গর্ডন করিয়েছে। এরপরে পরদিন গর্ডন গিয়ে চৈয়ের সঙ্গে মিট করে আর তাকে বলে যে আমি তোমাকে অ্যারেস্ট করাইনি, আসলে আমরা যেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, এর জন্য কোম্পানি চাইলে তোমার বিরুদ্ধে মামলা করতে পারবে আর সেটার ফাইন তুমি সারা জীবনেও দিয়ে পরিশোধ করতে পারবে না। তুমি বন্ধুত্বের খাতিরে পুরো কোম্পানিকে ধ্বংস করে দেওয়ার প্ল্যানিং করছিলে, তবে এত বড় একটা পরিকল্পনার পরেও তোমাকে কোম্পানি মাফ করে দিয়েছে, এই জন্য কোম্পানি তোমার চাকরি নিয়ে গেছে। তবে তোমার যে বোনাসের টাকা সেটা তোমাকে দেয়া হবে, তুমি 3 মাস পরে জেল থেকে বেরিয়ে যাবে। তবে তুমি জজের সাথে যেই বেইমানিটা করেছো সেইটার প্রতিদান তোমাকে হারে হারে দিতে হবে, কারণ জজ ভবিষ্যতে মেয়র হতে যাচ্ছে। আসলে তোমার দুর্ভাগ্য তুমি এমন একটা দেশে জন্মেছো যেখানে টাকাকে সবচেয়ে বড় মানা হয়, লয়ালিটি বা বন্ধুত্বকে না। এদিকে বনি গিয়ে ম্যাকোর সঙ্গে মিট করে আর তাকে বলে যে আমরা নোবেল ইনভেস্টমেন্ট নামের যেই কোম্পানি বানিয়েছিলাম সেটার আন্ডারে আমরা গুগবোর 300 মিলিয়নের শেয়ার কিনেছিলাম, যেটা এখন পর্যন্ত আমাদের কাছে আছে। আর এখন যেহেতু গুগবোর শেয়ারের দাম অনেকটা বেড়ে গিয়েছে এই জন্য 300 মিলিয়ন এখন 700 মিলিয়ন হয়ে গেছে, যেটার মালিক ম্যাকো বনিকে বানিয়েছিল। এখন এগুলো শোনার পরে ম্যাকো বলে যে যদিও এত বড় একটা কোম্পানি আমার হাতছাড়া হয়ে গেছে তবে তবুও 700 মিলিয়ন এখন আমার কাছে রয়ে গেছে। তবে তখন বনি তাকে বলে যে না, তোমার কাছে না, 700 মিলিয়ন আমার কাছে আছে। আসলে তোমার বিলাসিতার জন্য এত বড় একটা কোম্পানি ধ্বংস হয়ে গেছে, আমি আর কখনোই এই রিস্ক নিতে চাই না। এই টাকাগুলো দিয়ে আমি নতুন একটা কোম্পানি চালু করব এবং এই কোম্পানিকে একটা বড় কোম্পানিতে পরিণত করব। তোমার সাথে এতদিন থেকে আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝে গিয়েছি, ব্যবসায় কাউকে বিশ্বাস করতে হয় না। এদিকে চোয়ের অ্যাসিস্ট্যান্ট ডোজো গুগবোকে সেল করে এসে এখানে একটা গুড নিউজ দেয়। সে এসে গর্ডনকে বলে যে গুগবোকে $3.4 বিলিয়ন সেল করা হয়েছে। এটা শোনার পরে গর্ডন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি ডোজোই ছিল সেই পার্সন যে কিনা জজকে চোয়ের বিরুদ্ধে প্রমাণ দিয়েছিল। এখান থেকে গল্প 2 বছর সামনে চলে আসে। এখন আমরা দেখতে পারি বনির কাছে যেই 700 মিলিয়ন ছিল সেগুলোর মাধ্যমে বনি একটা কোম্পানি চালু করেছে যেখানে সে পূর্বের ওয়াইনই বানাচ্ছে। এই কোম্পানির নাম সে নোবেল স্পিরিট দিয়েছে। এখানে তার সেই পুরনো সমস্ত সহকর্মীরা তার সঙ্গে কাজ করছে। আর তখনই বনির সঙ্গে মিট করতে চৈ চলে আসে। এই জন্য বনি চৈকে তার নতুন প্রোডাক্ট টেস্ট করায়। তখন চৈ তাকে বলে যে এটা খুবই স্মুথ এবং সিল্কি আর এইটাই কোম্পানির হেডলাইন হয়ে যায়।
এরপরে বনি চইকে বলে যে একটা সময় তুমি তোমার কোম্পানিতে আমাকে জব দেওয়ার অফার দিয়েছিলে, এখন সেই অফারটা আমি দিচ্ছি, আমি চাই তুমি আমার কোম্পানিতে চাকরি করো। তবে চই তাকে সরাসরি না করে দেয় আর সে বলে যে আমি হংকংয়ে যাচ্ছি, আসলে সলকিনের বিরুদ্ধে কিছু প্রমাণ আমি পেয়েছি, এই জন্য সলকিনের বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। আসলে এর আগে আমি গুগবোকে ডিস্ট্রয় করেছিলাম, এইবার আমি সলকিনকে ডিস্ট্রয় করব। আসলে গর্ডেন আমার অ্যাসিস্ট্যান্ট ডোজোকে চাকরি থেকে বের করে দিয়েছে আর তার কাছে সলকিনের অনেক সিক্রেট ডকুমেন্ট আছে। আসলে তুমি ঠিকই বলেছিলে, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিভার্স ইঞ্জিনিয়ারিং নামের কোনো জিনিস হয় না, এটা শুধুমাত্র বেইমানি হয়। আর এখন আমি এক বেইমানের সাহায্যে অন্য বেইমানকে ডিস্ট্রয় করার মিশনে যাচ্ছি। এইটা বলে সে তাকে গুড বাই বলে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখন বনি পেছন থেকে তাকে ডাক দিয়ে বলে যে লাইফ খুবই স্মুথ এবং ফ্রেশভাবে লিড করার ট্রাই করবে। এটা শোনার পরে চই স্মাইল করে, কারণ এটা ছিল পূর্বের গুগবোর একটা স্লোগান যেটা সেই তাদেরকে দিয়েছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।